ভয়ের গল্প আমাদের সকলেরই প্রিয়, আর এই জনরের একটি বিশেষ ভাগ গথিক হরর। আজ সেই গোত্রেরই একটি গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। লেখিকা রিয়া ঘোষের কলমে আজকের গল্প অভিশপ্ত আয়না। তাহলে শুনতে শুনতে প্রবেশ করা যাক ভয়ের রাজত্বে। দেব আর রিমি দুজনেই আগের পুরনো সব বাতিল ডিজাইনের জিনিস কিনতে ভালোবাসে। সেই মতোই ওরা এইরকমই একটা দোকানের খোঁজ পেয়েছে তাদের পিস্তুত দাদার কাছ থেকে। তাই ওরা দুজন আর দেরি না করে ওই দোকানের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু সেই দোকানের পথ বড়ই দুর্গম। এক গভীর জঙ্গলের ভিতরে আছে সে দোকান। দোকানটির নাম রক্তের খেলা। এইরকম নাম শুনে প্রথমে দেব আর রিমি দুজনেই বেশ কিছুটা ভয়ই পেয়েছিল, কিন্তু তার পরক্ষণেই সে ভাবনা তারা মন থেকে ঝেড়ে ফেলে। ভাবে হয়তো কাস্টমারের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন নাম। তাই ওরা দুজন কয়েকজন বন্ধুকে নিয়ে রক্তের খেলা দোকানের উদ্দেশ্যে রওনা দিল। এ দেব, এই দোকানটা সত্যি সত্যি আদৌ আছে তো? কতটা দূরের রাস্তা বল? এইরকম জায়গাতে কেউ যায়? তোরা সবাই যাচ্ছিস তাই আমাকেও আসতে হলো। আরে ভাই, তুই একবার চল, তারপর তুই চমকে যাবি, দেখবি। হ্যাঁ, কিন্তু রক্তের খেলা এইরকম কোনো দোকানের নাম হতে পারে? কিরকম যেন ভয়ঙ্কর নামটা। এরপর ওরা জঙ্গলের পথে প্রবেশ করতেই অবাক হয়ে গেল। ওদের সামনে একটা পোস্টার, তাতে লেখা, এখান থেকে আর গাড়ি যাবে না, বাকিটা হাঁটা পথ, আপনাদের জন্য সে অপেক্ষা করছে। আর এগোনো ঠিক হবে কি না এই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা করার পরে ওরা গাড়ি থেকে নেমে হাঁটা দিল সেই গভীর জঙ্গলের দিকে। এই জায়গাটা আমার ঠিক লাগছে না, কেমন যেন অদ্ভুত। অত দূরে আদৌ কোনো দোকান আছে? এইরকম নির্জন জায়গাতে কোনো দোকান থাকতে পারে? সহসা তিশার চিৎকারে সবাই চমকে ওঠে। কি হয়েছে? তিশা দূরের একটা গাছের দিকে ইশারা করলো। এটা কি? ওই গাছের ডাল থেকে রক্ত পড়ছে। সেদিকে তাকাতেই ওরা দেখলো গাছের উপরে একটা মুন্ডহীন লাশ ঝুলছে। গাছের তলায় টুপিয়ে পড়ছে রক্ত। এহেন দৃশ্য দেখে ভয়ে ওদের গলা শুকিয়ে গেল। দেব কিন্তু নাছোড়বান্দা। তার বক্তব্য, এই জঙ্গলে এলাকায় এসব প্রায়ই হয়ে থাকে। অগত্যা সবাইকে রাজি হতে হলো। এভাবে কিছুটা যাওয়ার পর ওরা দেখে দূরে একজন লোক বসে আছে। দেব ঠিক করলো ওনাকেই জিজ্ঞেস করা যাক যে এই দোকানটা আর ঠিক কত দূর। এই যে দাদা, শুনছেন? বলছি, এখানে কি ওই রক্তের খেলা নামে কোনো দোকান আছে? সামনে এগিয়ে যান, আপনাদের জন্য অপেক্ষা করছে সে। জঙ্গলের চারিদিকে চাপ চাপ অন্ধকার। ভয়ে ভয়ে জঙ্গল পার হয়ে দোকানের কাছে পৌঁছতেই অবাক হয়ে গেল সবাই। তারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। রনি বললে, কি অদ্ভুত রকম দেখতে দোকানটা, যেন মনে হচ্ছে কত বছরের পুরনো। উফ, কি ভয়ঙ্কর। এই জঙ্গলের ভিতর এইরকম একটা দোকান আছে, ভাবা যায়? চলো ভেতরে যাওয়া যাক। দোকানের ভিতরে গিয়ে ওরা এক এক করে জিনিস দেখতে থাকে। হঠাৎ একটা আয়না দেবের দৃষ্টি আকর্ষণ করলো। বড় অদ্ভুত দেখতে আয়নাটা।
একটা ভয়ঙ্কর রকমের সৌন্দর্য মুগ্ধ করছে দেবের মনকে। কিন্তু ওই আয়নাটা রিমির মোটেই পছন্দ হলো না। সে বারংবার ওই আয়নাটা কিনতে বারণ করলেও দেব ওই আয়নাটাই কিনে ফেলল। আয়নাটা নিয়ে বাড়ি ফিরে আসার পর থেকেই রিমি ক্রমাগত অভিযোগ করতে থাকে। আমি বারবার বারণ করলাম দেব এই আয়নাটা না নিয়ে আসতে। এই আয়নাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে কেউ ভয়ানক চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আরে এই একটা আয়নাকে দেখে এইভাবে ভয় পেলে হবে? হ্যাঁ, এই আয়না তোমাকে মেরে ফেলবে না, নাও। এই বলে ওরা সব বন্ধুরা মিলে হাসাহাসি করতে লাগলো। এমন সময় হঠাৎ তিশা দেখে কেউ যেন ওই আয়নাটার কাছে দাঁড়িয়ে। কৌতূহলবশত ও আয়নার সামনে উঠে যেতেই ভয়ে চিৎকার করে উঠল। তিশার চিৎকার শুনে সবাই এগিয়ে গেল আয়নার দিকে। এ কি? এই আয়নাটা থেকে এইভাবে রক্ত গড়িয়ে পড়লো কি করে? আয়নাটা তো এতক্ষণ পরিষ্কারই ছিল। কিন্তু মনে হচ্ছে তাজা রক্ত। কিন্তু কিন্তু আয়নাতে তো কোনো রক্ত ছিল না। চারিদিকে এভাবে এত রক্ত এলো কোথা থেকে? আরে তোরা সবাই ভয় পাস না, অনেক পুরনো আয়না তো, তাই হয়তো কোনো রহস্য আছে, বুঝলি? চল চল, খাবার তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ রে, বাকিরা কখন আসবে? আগেই বলে রেখেছি, আমার নতুন বাড়িতে তোদের কিছুদিন থাকতেই হবে। এই বলে ওরা সবাই খাবার টেবিলে চলে গেল। রাতের খাবার খেতে খেতে বন্ধুরা মিলে হাসি ঠাট্টা করতে থাকে। এমন সময় দিক দিগন্ত কালো করে উঠল প্রবল ঝড়, এবং এই সময় কে যেন রিমির কানের কাছে বলে গেল, এবার তোমাদের মুক্তি নেই আমার থেকে। রিমি ভয় পেয়ে চারদিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। এরপরেই দরজার কলিং বেলটা সশব্দে বেজে ওঠে। দেব দরজা খুলে দেখলো ওর বাকি বন্ধুরা চলে এসেছে। আরে তোরা চলে এসেছিস, আয় আয় ভেতরে আয়। এই বলে ওদেরকে বাড়ির ভেতরে নিয়ে গেল। সুজয় আর রানী বলে ওঠে, তোর ওই অদ্ভুত আয়না দেখার জন্য আমাদের সবাইকেই আসতে হতো। কিন্তু কোথায় তোর সে আয়না? আয় এইদিকে। এই বলে ওদের সবাইকে আয়নার সামনে নিয়ে গেল দেব। নিশা আর তমাল দুজনেই আয়নাটাকে দেখে দারুণ ভয় পেয়ে বলল, এটা কি? আয়না থেকে এইভাবে রক্ত ঝরে পড়ছে কেন? এটা কিরকম ভয়ানক দেখতে। আমার এই আয়নাটাকে কেমন ভুতুড়ে লাগছে দেব। সত্যি ভাই, এই আয়নার দিকে তাকালেই আমার লোম খাড়া হয়ে যাচ্ছে। এই আয়নাটা তুই ফিরিয়ে দিয়ে আয়। এরকম আয়না বাড়িতে রাখা ঠিক হবে না। এইভাবে অনেক রাত পর্যন্ত ওরা গল্প করে যে যার মতো ঘুমোতে চলে গেল। দেব আর রিমি অন্য একটি ঘরে একসাথে শুয়েছে। রাত বাড়তে লাগলো। হঠাৎই কিসের যেন একটা শব্দে জুনির ঘুমটা গেল ভেঙে। জুনি উঠে দেখে ফোনটা ওর কাছে নেই। সহসা ওর মনে পড়ল ফোনটা তো ওর নিচে ওই আয়নার সামনের টেবিলে রেখেছিল। তারপর হয়তো মনের ভুলে আর নেওয়া হয়নি। কিন্তু এখন জুনির ওই আয়নাটার কথা ভেবেই কেমন যেন ভয় লাগছে। একবার ভাবল সকাল হোক, তারপর না হয় ফোনটা নেবে। কিন্তু বাড়ি থেকে যদি রাতে কোনো কারণে ফোন করে, এই ভেবে জুনি ভয়ে ভয়ে নিচে গেল। সে মনে মনে ঠিক করে ফোনটা তাড়াতাড়ি নিয়েই চলে আসবে, ওই আয়নার দিকে ভুলেও তাকাবে না। জুনি অন্ধকারের মধ্যে ফোনটা নিয়ে চলেই আসছিল। ঠিক সেই সময় ওর মনে হলো আয়নার সামনে কে যেন বসে। জুনি ভাবল আর চাই হয়ে যাক, ওই আয়নার দিকে সে ভুলেও তাকাবে না।
কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ঝোঁক বরাবরই বেশি। তাই জুনি ফোনের আলো জ্বালিয়ে আয়নাটার দিকে দেখল। কে তুমি? কে ওখানে? কে দাঁড়িয়ে আছো ওখানে? জুনি দেখে একটা ছায়া মূর্তি তার সামনে ধীর পায়ে এগিয়ে আসছে। কে তুমি? কে কে আছো বলছি, বলো কে? কে এরকম ইয়ার্কি মারছো? কে তুমি? কে আছো বলো? কে কে এরকম ইয়ার্কি মারছো? হঠাৎ করেই উত্তর আসলো, আয়নার দিকে তাকাবে না জুনি? আয়নার দিকে তোমাকে যে তাকাতেই হবে। তোমাকে যে তোমার মুখ আমার এই আয়নাতে দেখতেই হবে। না না না, আমি আয়নার দিকে তাকাবো না, তাকাবো না আমি। আমাকে যেতে দাও। কে কে তুমি? ঠিক সেই সময় হঠাৎ করে ঘরের আলো জ্বলে উঠতেই জুনি মুখটা উপরে তুলতেই দেখল আয়নাটা ওর সামনে, আর তাতে জুনির মুখ দেখা যাচ্ছে। কিন্তু এটা কি? জুনির পাশে এটা কে দাঁড়িয়ে? জুনি ভয়ে চিৎকার করে উঠে পিছনের দিকে তাকাতেই চমকে গেল। কি ভয়ানক বাজে দেখতে একটা মেয়ে। কে তুমি? সরে যাও বলছি, সরে যাও, আমার কাছ থেকে সরে যাও। তোমার মুখটা ঢেকে রাখো, ছেড়ে দাও আমাকে। কে কে তুমি? হঠাৎ করে আত্মাটা বলে উঠল, আমার মুখটা দেখবে না? কিন্তু নিজের মুখ তো দেখবে। তোমার নিজের মুখ দেখো। জুনি নিজের মুখটা আয়নাতে দেখতেই ভয়ে শিউরে উঠল। ওর মুখটা ভীষণ রকম বাজে দেখতে হয়ে গিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমার আমার চেহারায় কি হলো? কে তুমি? প্রেতাত্মা ভীষণ জোরে হাসতে হাসতে বলে উঠল, এবার যে তোমাকে মরতে হবে। এই বলে সে জুনির দিকে তেড়ে গেল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। জুনি চিৎকার করতে থাকলো, কিন্তু ওই আত্মাটা সেই আয়নার কাচের টুকরো দিয়ে জুনির মুখটা ওই আয়নার কাচ দিয়ে কাটতে কাটতে ওকে আয়নার ভিতর নিয়ে মিলিয়ে গেল। আর যেতে যেতে ভয়ানক হাসি হেসে বলতে লাগলো, তোর মতো সবাই মরবে, সবাই মরবে। পুনরায় সব আগের মতো হয়ে গেল। এইভাবে রাত পেরিয়ে সকাল হয়। এদিকে তিশা ঘুম ভেঙে দেখলো তার আশেপাশে জুই কোথাও নেই। তিশা জুনিকে খুঁজতে লাগলো, আর তারপর যেটা ঘটলো, সারা বাড়ি ধরে জুনিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। এরপর হঠাৎ করেই নিশা চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সবাই দৌড়ে যেতেই অবাক হয়ে গেল। আয়নার সামনে দাঁড়াতেই সবাই একেবারে চুপ। পিনপতন নীরবতা ভেঙে নিশা এক সময় বলে ওঠে, এটা কি? এই আয়নাতে এইভাবে রক্ত ঝরছে কি করে? এত রক্ত এই আয়নাতে লাগলো কি করে? সত্যিই তো, এই আয়নাতে এত রক্ত কি করে আসলো? কালকে রাতেও তো সব ঠিকঠাক ছিল, কিন্তু এখন এত রক্ত ঝরে পড়ছে কি করে? আরে তোরা ভুলে গেলি নাকি? কালকেও তো এই আয়না থেকে রক্ত ঝরে পড়ছিল, যেটা দেখে তোরা ভয় পেলি। আরে ভাই, ওটা রক্ত নয়। এইরকম পুরনো আয়নাতে নিশ্চয়ই কিছু আছে, যার জন্য এইরকম হয়। সবাইকে ভয় দেখানোর জন্য, বুঝলি? এত ভয় পাওয়ার কিছু নেই। আর দেখ, জুনি আশেপাশে কোথাও হয়তো থাকবে। রনি চিৎকার করে উঠে বলতে থাকলো, অসম্ভব! কালকের ওই রক্ত লেগে থাকতেই পারে না। ওটা আমি কালকে রাতে খাওয়ার পর নিজে পরিষ্কার করেছি, তাই ওটা থাকা কোনো মতেই সম্ভব নয়। বিশ্বাস না হলে রিমিকে জিজ্ঞেস কর, রিমিও ছিল। কিন্তু আজকে এত রক্ত কি করে আসলো এই আয়নাতে? আয়নাটার দিকে ভালো করে তাকিয়ে দেখ সবাই। আয়নার দিকে তাকাতেই অসীম ওদের হাত দিয়ে কিছু দেখালো। সবাই তো অবাক হয়ে গেল। এটা কি? এই আয়নাতে এইভাবে রক্তের ছাপ? এটা এটা
কার হাতের ছাপ? এই আয়নাতে এই রক্ত মাখা হাতের ছাপ আসলো কোথা থেকে? আমি বারণ করেছিলাম এই ভয়ানক দেখতে আয়নাটা বাড়িতে না নিয়ে আসতে। দিশা হঠাৎ চিৎকার করে বলল, জুনির ফোন না এটা? হ্যাঁ, এটাই তো জুনির ফোন। তাহলে জুনি কোথায়? সারা বাড়ি খুঁজেও কোথাও জুনিকে পাওয়া গেল না। এইভাবেই আরেকটা রাত এসে গেল। হঠাৎ করে সুজয়ের মনে হলো কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে ওই আয়নার ভেতর থেকে। সবার সাথে গল্প করতে করতে ও আবার একটু পর তাকাতেই ভয়ে শিউরে উঠল যেন। কিরে, তুই চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে? ওই 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 আয়নার ভেতর কিছু আছে। ওই ওই আয়নার ভেতর কেউ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি কারোর ভয়ানক একটা মুখ দেখলাম ওই আয়নার ভেতরে। এই আয়নাটার মধ্যে কোনো একটা রহস্য তো রয়েছে, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। কেউ আছে, কেউ আছে, আমি বলছি। আরে ওটা তোর মনের ভুল। দেখ, এখানে কিছুই নেই। দেখ, হ্যাঁ, আয়নার ভিতরে কোনোদিনও কিছু থাকতে পারে? হ্যাঁ, বোকা একটা। চল। এইভাবে রাত বাড়তে থাকে। ওরা যে যার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেল। হঠাৎ করেই দিশার মনে হলো ঘরের বাইরে যেন কারোর একটা ছায়া দেখা যাচ্ছে। দিশা ভয়ে ভয়ে কোনো মতে নিচে নেমে দরজা খুলতেই দেখল সুজয় দাঁড়িয়ে আছে। সুজয়, তুই এখানে? এত রাতে তুই এখানে কি করছিস? আর তুই এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? আমি এই বাড়িতে থাকবো না। না না না, আমি থাকবো না এখানে। আমি বাড়ি চলে যাব। এই বলে সুজয় ব্যাগ নিয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে। সুজয়ের পিছন পিছন দিশাও দৌড় দেয়। সুজয়, শোন শোন, আরে দাঁড়া তুই। এই বলতে বলতে সে নিচে আসতে লাগে। সুজয় দরজার কাছে যেতেই কোনো মতেই বাড়ির দরজা খুলতে পারে না। হঠাৎ করে একটা ভয়ানক গলাতে কেউ একজন বলে উঠল, কোথায় পালিয়ে যাবে সুজয়? কত দূর পালিয়ে যাবে আমার থেকে? তোমার মৃত্যুর থেকে কোথায় পালাবে তুমি? সুজয় ভয়ে ভয়ে পিছনের দিকে তাকাতেই থমকে দাঁড়িয়ে গেল। কে তুমি? কে আছো? কে ওই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তুমি? হ্যাঁ, আমি তোমার মৃত্যু। এসো, এই আয়নার সামনে এসো। না 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 না, আমি ওই আয়না থেকে কিছুতেই তাকাবো না, কিছুতেই না। আমি তোমাকে দেখতে চাই না দেখতে। সুজয়, আমি, এই দেখ আমি। তুই চিৎকার কেন করছিস? এখানে কেউ নেই। দাঁড়া, আমি আলোটা জ্বালাই। কে তুমি? সরে যাও বলছি। তোমার এই বিশ্রী মুখ ঢেকে রাখো। কে তুমি? না, ছেড়ে দাও আমাকে। দিশা। কথাগুলো চিৎকার করে বলতে লাগলো সুজয়। আর এদিকে আত্মাটা ওর ভয়ানক হাসি হাসতে থাকলো আর বলতে থাকে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না। তুমি মরবে তুমি। এমন সময় সুজয় দেখল হঠাৎ করেই ওই ভয়ানক দেখতে আয়নাটা ওর সামনে এসে পড়েছে। সুজয় বুঝতে পারছে না যে ওই আয়নাটা কী করে ওর সামনে এলো। সুজয় দেখল ওই আয়নাতে ওর পেছনে সেই ভয়ানক দেখতে মেয়েটা দাঁড়িয়ে।
সুজয় ভয়ে চিৎকার করে এবার দৌড়তে লাগলো। আর তারপরও দেখলো ওর সামনে আবার ওই আয়নাটা। ভয়ের চোটে সুজয় দৌড়ানোর গতি বাড়ালো। হঠাৎ ওই আত্মাটা আয়না হাতে সুজয়ের সামনে এসে দাঁড়ালো। সুজয় দেখে ওর নিজের মুখটা পুরো পাল্টে গিয়েছে। কি ভয়ানক বাজে দেখতে লাগছে। সুজয় ভয়ে চিৎকার করে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, আমার মুখটা ঠিক করে দাও, আমার মুখটা ঠিক করে দাও, ঠিক করে ছেড়ে দাও। কে তুমি? কেন কেন এরকম করছো? প্রেতাত্মা ভয়ানকভাবে হাসতে লাগলো, যেন সারাটা বাড়ি ও রক্ত হাসির রবে কেঁপে কেঁপে উঠছে। হাসতে হাসতে প্রেতাত্মা বলল, এবার যে তোকে মরতে হবে, মরতে হবে তোকে, তোকে আমার সঙ্গে যেতে হবে। কেউ কেউ বাঁচবি না, সবাই মরবি, সবাই। সুজয় দেখতে পাচ্ছে ওর চোখের সামনে ওই আয়নার কাছে একটু একটু করে ফাটল ধরছে। এরপর সেই ভাঙা কাছের টুকরোগুলোর মধ্যে থেকে একটা কাঁচ তুলে নিয়ে সেই প্রেতাত্মা সুজয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। প্রেতাত্মার হাসি আরো ভয়ানক হয়ে ওঠে। ওর চোখ থেকে মনে হচ্ছে যেন প্রতিহিংসার আগুন জ্বলছে। ভয়ানকভাবে হাসতে হাসতে সে বলে ওঠে, ছেড়ে দেব, ছেড়ে দেব তোকে, তোকে তো আমার সঙ্গে নিয়ে যাব। কেউ বাঁচবি না তোরা, সবাই সবাই একে একে মরবি। এই বলে সে আয়নার টুকরোটা সুজয়ের দিকে ছুটতেই যাবে। ঠিক এমন সময় পিছন থেকে কে বলে উঠল, কে তুমি? দাঁড়াও বলছি, দাঁড়াও। সুজয় তাকিয়ে দেখল দিশা দাঁড়িয়ে। ও প্রবল ভয়ে ভয়ে দিশার কাছে গেল আর বলতে লাগলো, দিশা, দিশা, এই আত্মাটা আমাদের মেরে ফেলবে, আমাদের কাউকে বাঁচতে পারবো না, কাউকে না, ও ও সবাইকে মেরে ফেলবে। কে তুমি? এই বাড়িতে কি করে আসলে? সামনে এসো বলছি, কে তুমি? এই প্রশ্ন শুনে প্রেতাত্মা ভয়ানকভাবে হাসতে হাসতে হাওয়ার মধ্যে ভাসতে লাগলো আর ওদের চারিদিকে ঘুরপাক খেতে লাগলো। দিশা এইসব দেখে প্রবল ভয় পেয়ে যায়। দিশা ভয়ে দৌড়তেই যাবে। ঠিক এমন সময়ও দেখলো সে ভয়ানক আয়নাটা ওর সামনে। আর ধীরে ধীরে ওই আয়না থেকে বেরিয়ে আসছে সেই কদাকার দেখতে প্রেত মূর্তি। দিশা ভয়ে বলতে লাগলো, এটা কি হচ্ছে সুজয়? এই আয়নাটা কিভাবে এগিয়ে আসছে? এই আয়নাটা কি করে এখানে আসছে? আমাদের দিকে এগিয়ে আসছে কেন? এই আয়না আমাদের মেরে ফেলবে আয়না, ও আমাদের ছাড়বে না। এই বলে সুজয় আর দিশা দৌড়তে লাগলো। কিন্তু হঠাৎ করে ওরা দুজন দেখলো ওদের সামনে সেই ভয়ঙ্কর বাজে দেখতে আত্মাটা আবারও দাঁড়িয়ে আছে। দিশা দেখে ওই আত্মার মুখের একদিক পুড়ে গিয়েছে আর একদিক কাটা কাটা, যেখান থেকে রক্ত ঝরে পড়ছে। দিশা ভয়ে বলতে লাগলো, ছেড়ে দাও আমাদের, যেতে দাও। কে তুমি? আমরা তোমার কি ক্ষতি করেছি? যেতে দাও আমাদের। ছেড়ে দেব, তোরা দুজনই আজকে মরবি, মরতে তোদের হবে। এই বলে দিশা আর সুজয়ের গলাটা নিজের দুটো সাঁড়াশির মতো হাত দিয়ে টিপে ধরল সে প্রেতাত্মা। ওরা দুটিতে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। বাঁচাও, বাঁচাও,
হাসতে হাসতে ওই আয়নার কাচের টুকরো দিয়ে ওদের সারা শরীর ক্ষত বিক্ষত করে দিতে লাগলো সেই প্রেতাত্মা। আর তারপর ওদের রক্ত নিজের শরীরে মাখতে লাগলো ক্রমশ। এইভাবেই আস্তে আস্তে রাত পেরিয়ে সকাল হয়ে গেল। সকালে অসীম ঘুম ভেঙে নিচে আসতেই ভয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে সবাই নিচে নেমে এসেই অবাক হয়ে গেল। তিশা বলে, এই আয়না থেকে আবার রক্ত ঝরে পড়ছে কেন? আর এই হাতের ছাপ আবার কি করে আসলো? কার হাতের ছাপ? আরে এত রক্ত এই আয়নাতে কি করে আসলো? এটা দেখে সবাই কেবল আয়নার দিকে তাকিয়ে থাকলো। কেউ বুঝতে পারছে না যে কি হচ্ছে তাদের সাথে। এমন সময় রনি চিৎকার করে বলতে লাগলো, সারা বাড়িতে দিশা আর সুজয়কে পাওয়া যাচ্ছে না। সহসা তিশার চোখ গেল আয়নার দিকে। এক মুহূর্তের জন্য ও দেখলো আয়নার ভিতর থেকে একটা ছায়া মুখ যেন দুলতে দুলতে সরে যাচ্ছে। ওরা প্রত্যেকেই ভাবতে লাগলো একে একে জুনি, দিশা আর সুজয় এরা কোথায় গেল। এমন সময় অসীম বলে ওঠে, এই আয়নাটা থেকে রক্ত ঝরে যাওয়ার পর পর সবাই কি করে উধাও হয়ে যাচ্ছে? এই ভুতুড়ে আয়নাটা থেকে রক্ত ঝরার সঙ্গে ওদের উধাও হওয়ার কোনো রহস্য নেই তো? আর এত তাজা রক্ত এই আয়নাতে আসলোই বা কি করে? আমিও তো কিছু বুঝতে পারছি না। এই আয়নাতে এইভাবে রক্ত কেন ঝরে পড়ছে? আমি কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে কি এসব? আমি বারণ করেছিলাম এই ভয়ানক দিকটা আয়নাটা বাড়িতে না নিয়ে আসতে। এটা সুজয়ের ফোন না? ওর ফোন এখানে থাকলে সুজয় কোথায়? দেব ঠিক করলো এই আয়নাটা ও ফিরিয়ে দিয়ে আসবে। তাই দেব, রনি আর অসীম মিলে ওই ভয়ানক আয়নাটাকে ফিরিয়ে দেওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বেশ কিছু দূর যেতেই হঠাৎ করে মাঝ রাস্তায় দারুণ ঝড় উঠল। এইভাবে হঠাৎ কি করে ঝড় উঠল? সব কিছুই তো ঠিক আছে। আমার কিন্তু ঠিক লাগছে না। আমাদের এই জঙ্গল থেকে পালাতে হবে এক্ষুনি। কিন্তু এই আয়নাটা আমাদের ওই দোকানে ফিরিয়ে দিয়ে আসতে হবে। ওরা তিনজনে দেখে গাড়ির থেকে কিছু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ওটা কে ওখানে দাঁড়িয়ে? কে ওখানে? আমার কিন্তু ঠিক লাগছে না ভাই। চল চল এখান থেকে তাড়াতাড়ি। সহসা ওরা দেখে যে সেই লোকটা গাড়ির দিকে এগিয়ে আসছে। কিন্তু ওদের গাড়ি কোনো মতেই ওই জায়গাটা থেকে সরছে না। লোকটা আরো কাছে এগিয়ে এসে হাসতে হাসতে বলে গেল, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সবাই মরবে, সবাই মরবে। দেব ভয়ে ভয়ে তাকিয়ে দেখল কেউ কোথাও নেই। তাহলে কে বলে গেল কথাটা? এরপর ওরা তিনজন সেই আয়নাটা ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে বাড়ি ফিরে আসলো। কিন্তু তারপরে ওদের তিনজনেরই অবাক হওয়ার পালা। এটা কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? ওরা তিনজন নিজেদের মুখ চাওয়াচাই করতে লাগলো। এমন সময় রানী বলে ওঠে, তোদের তো এই আয়নাকে নিয়ে যাবার কথা ছিল। গাড়ি থেকে এই আয়না এখানে রেখে তোরা তিনজনে কোথায় গিয়েছিলিস? ওরা তিনজন কি করবে ভেবে উঠতে পারছিল না।
ওরা যে যার মুখের দিকে তাকিয়ে সেই আয়নার দিকে তাকাতে লাগলো। কি এই আয়নাটা এখানে কি করে আসলো? আমরা তো এই আয়নাটাকে ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছিলাম, তাহলে এটা কি করে সম্ভব? এই আয়নাটা বাড়িতে কি করে আসলো? দেবের কথা শুনে রিমি অবাক হয়ে গেল। কি করবে ওরা কিছুই ঠিক করতে পারছে না। এইভাবেই ক্রমে রাত 12টা হলো। এমন সময় রানীর মনে হলো কেউ যেন ওদের কানের কাছে কিছু বলে গেল। রানী পাশে তাকাতেই কিচ্ছু দেখতে পেল না। এরপর ওরা যে যার ঘরে চলে গেল। হঠাৎ করে রাতে রানীর শরীরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, তাই রানী ভাবল একটু কফি হলে বোধহয় ভালো হতো। রানী কফি বানানোর জন্য নিচে নেমে আসতেই দেখল চারিদিকে কেমন একটা পচা দুর্গন্ধ আসছে। রানী লাইট জ্বালাতেই হঠাৎ করে লাইটটা গেল নিভে। ও দেখল ওর থেকে হাত 10 দূরে কেউ যেন দাঁড়িয়ে আছে। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? কি হলো, কথা বলছো না কেন? কে কে তুমি? একটু গম্ভীর গলাতে উত্তর এলো, কফির দরকার তো তোমার, এই নাও তোমার কফি। এই বলে রানীর দিকে কফির কাপটা এগিয়ে দিল। রানী কফির কাপটা নিয়ে চুমুক দিতে গিয়ে দেখল ওখানে কফির বদলে রয়েছে টাটকা রক্ত। রানী ভয়ের চোটে কাপটা ফেলে দিয়ে বলে, কে তুমি? কে কে এই সবের মানে কি? সামনে এসো, সামনে এসো। ধীরে ধীরে সেই প্রেত মূর্তি রানীর সামনে এসে দাঁড়ালো এবং তা দেখেই রানী ভয়ে চমকে উঠল। কে কে তুমি? কে কে? চলে যাও, চলে যাও বলছি, চলে যাও, চলে যাও। প্রেতাত্মা ভয়ানকভাবে হাসতে হাসতে বলতে থাকে, এবার তো তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার তোকেও মরতে হবে। আমার রক্ত চাই, রক্ত। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে তুমি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি কে? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেব? যাও, ছেড়ে দিলাম, পালিয়ে যাও। রানী দেখলো বাড়ির দরজাটা খুলে গেছে। রানী প্রাণ বাঁচাতে দৌড়তে লাগলো ভয়ের চোটে। এদিকে আত্মা ভীষণ জোরে অট্টহাসি করতে করতে বলল, কত দূর পালাবে আমার থেকে? সবার রক্তে খেলা করব আমি। এই বলে হাসতে হাসতে সে হাওয়ায় ভাসতে লাগলো। রানী দৌড়তে দৌড়তে রাস্তা ভুল করে কখন যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে তা সে বুঝতে পারেনি। হঠাৎ করে রানী ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের কাছে এসে দাঁড়াতেই একটু চোখ বুঝতেই ওর কানে কিসের যেন একটা শব্দ ভেসে এলো। রানী ভয়ে ভয়ে চোখটা খুলতেই ও অবাক হয়ে গেল। এটা কি করে হতে পারে? এটা এটা কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? রানী দৌড়ে পালাতে যাবে এমন সময় দেখলো ওর মনে হচ্ছে কেউ যেন ওর পা দুটো মাটির সঙ্গে কষে বেঁধে রেখেছে। রানী ভয়ে চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও, 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 কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও। রানী তাকিয়ে দেখলো ওর সামনে সে ভয়ানক আয়নাটা দাঁড়িয়ে, এবং হঠাৎ করে রানী যেটা দেখলো সেটা দেখে ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই মুহূর্তে ভয়ের চোটে রানীর গলা দিয়ে একটুকু শব্দ বের হচ্ছে না। সে ভয়ে ক্রমাগত ঘামতে লেগেছে। রানী দেখলো ও ভয়ানক দেখতে আয়নার ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে আসলো। কি ভয়ানক দেখতে মেয়েটা! ওর মুখের দিকে তাকানো যায় না। রানী ভয়ে ভয়ে বলে উঠল,
কে কে তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আত্মাটা ভীষণ জোরে জোরে হাসতে থাকলো আর ওর দিকে আয়নার একটা কাচের টুকরো নিয়ে এগিয়ে আসতে আসতে বলল, ছেড়ে দেব, কাউকে এই মোহিনী ছাড়বে না, সবাইকে এক এক করে শেষ করব, সবাই মরবে, সবাই মরবি তোরা। রানী নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, পা দুটোকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মতেই সে পারছে না। প্রেতাত্মা ধীরে ধীরে রানীর কাছে আসতে লাগলো। সে বলতে লাগলো, তোর মৃত্যু এসে গিয়েছে, মোহিনী ফিরে এসেছে, মোহিনীর আয়না ফিরে এসেছে, এক এক করে সবাই মরবি, সবাই মরবে এই আয়নার সামনে। এই বলে হাওয়ায় ভাসতে ভাসতে ঝড়ের বেগে রানীর সামনে গিয়ে দাঁড়ালো আর ওর গলাটা দিল টিপে। এতটুকু প্রাণবায়ুর জন্য রানী আকুলি বিকুলি করতে লাগলো। হঠাৎ করে মোহিনী ওর হাতে থাকা কাচের টুকরো রানীর গলার ভিতরে ঢুকিয়ে ওকে মেরে ফেলল, আর রানীর রক্ত ও সারা মুখে মাখতে মাখতে পুনরায় সবাই মরবে, কেউ বাঁচবে না, কেউ না, কেউ এই মোহিনীর থেকে বাঁচবে না। তারপর সব আগের মতো হয়ে গেল। রিমির চিৎকার শুনে সবাই দৌড়ে আসতেই ভয় পেয়ে গেল। এই আয়না থেকে আবার রক্ত ঝরছে, তার মানেটা কি? সেই সময় রনি বলে ওঠে, সারা বাড়িতে কোথাও রানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এই আয়না রানীকেও সবার মতো উধাও করে দিল? এই আয়না থেকে যতবার রক্ত ঝরে পড়েছে, ঠিক তার পরের এক এক করে সবাই বাড়ি থেকে উধাও হয়ে গেছে। এই আয়নাটা কি ভুতুড়ে কোনো আয়না? তিশার কথাগুলো সবাই ভাবতে লাগলো। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। ওরা সবাই ভাবতে থাকে এই সময় কে হতে পারে। দেব দরজা খুলতেই অবাক হয়ে গেল। দেবকে দরজার সামনে এইভাবে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে একে একে রনি এবং অসীম ওরা দুজনেই দরজার কাছে এগিয়ে গেল। তোরা তোরা সবাই একসঙ্গে? তোরা এখন এখানে কি করে? জুনি, সুজয়, তোরা সবাই মিলে কোথাও উদয় হয়ে গিয়েছিলি? দেব আর রনি কিচ্ছু বুঝতে পারছে না। ওরা শুধু দিশা, জুনি, সুজয় আর রানীকে দেখছে। ওদের শরীরটা কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে না। এমন সময় বাইরে থেকে কে যেন বলে ওঠে, দেখ তোরা ওদের এত খুঁজছিলিস, আর আমরা দেখ ওদের সঙ্গে করে নিয়ে আসলাম। রিমি তাকিয়ে দেখে ওদের সববার পেছনে নিশা আর তমাল দাঁড়িয়ে। রিমি বলে ওঠে, তোরা দুজন যে বাড়ি চলে গিয়েছিলিস, তাহলে হঠাৎ এখন কেন? অসুবিধাতে ফেললাম নাকি এসে? আসলে আমরা দুজন অফিসের কাজে বাইরে যাচ্ছিলাম, হঠাৎ একটা জঙ্গলের সামনে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল। আর ঠিক সেই সময় দেখলাম ওরা সবাই ওই জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে, তাই একেবারে ওদের ধরে নিয়ে আসলাম। আজকে রাতটা থেকে আমাদের গাড়িটা ঠিক হলেই কালকে সকালে বেরিয়ে যাব। ঠিক এই সময় দিশা গম্ভীরভাবে বলে উঠল, এই বাড়িতে একবার যে আসে সে আর বাইরে বেরোতে পারে না, আর তোরাও পারবি না। তোদের ভাগ্য আমার তোদের এখানে নিয়ে আসলো। দিশা কেমন যেন ভীষণ তাড়াতাড়ি নিজের মতো উপরের ঘরে উঠে চলে গেল। ওরা কেউ দিশার কথার মানে বুঝতে পারল না। ঠিক সেই সময় তমাল চিৎকার করে বলে ওঠে, এটা কি? তমালের কথা শুনে সবাই আয়নার দিকে তাকাতেই দেখল ওই আয়নাতে 4টে পায়ের ছাপ। অসীম ভয়ে ভয়ে বলে উঠল, এটা আবার কি হচ্ছে আয়নাতে?
এতদিন তো রক্ত ঝরে পড়তো, আর এখন পায়ের ছাপ, তাও আবার কালো রঙের। এই আয়না আমাদের মেরে ফেলবে, আমি বলছি এটা ভুতুড়ে আয়না। সবাই তাকিয়ে দেখতে থাকলো ওই আয়নার কালো কালো পায়ের ছাপ থেকে রক্ত ঝরে পড়ছে। ওরা সবাই সেই আয়না আর ওই রহস্যময় পায়ের ছাপের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এমন সময় রিনির মনে হলো কেউ যেন ওপর থেকে ওদের দিকে লক্ষ্য করে চলেছে। ওরা নিজেদের মধ্যে কি কথা বলছিল, সেই সময় সুজয় বলে ওঠে, এসে গিয়েছি আমরা, সবাই এসেছি। হ্যাঁ, সে ফিরে এসেছে। হ্যাঁ, সে ফিরে এসেছে। এই বলে কেমন একটা অদ্ভুত রকমভাবে হাসতে থাকলো। রনি হঠাৎই বলে ওঠে, আমার সব কিছু কেমন যেন লাগছে, এদের হাবভাব কিছু ঠিক লাগছে না। ওরা সবাই এতদিন কোথায় ছিল, আর কোথা থেকেই বা আসলো? এরপর রাত নেমে আসলো। নিশার ঘুমটা হঠাৎ করেই ভেঙে গেল। পাশের টেবিলের দিকে তাকিয়েও দেখল জল নেই। তমালকে জল নিয়ে আসার জন্য ও রিকোয়েস্ট করলো। তমাল রান্নাঘর থেকে জল নিয়ে যেই ফিরবে, সেই সময় হঠাৎ দেখল পাশের ঘর থেকে কিসের একটা শব্দ ভেসে আসছে। কি খেয়াল হতে তমাল দরজার পর্দাটা সরিয়ে দেখতে অবাক হয়ে গেল। এটা কি দেখছে ও? যেটা দেখছে সেটা কি আদৌ ঠিক দেখছে? কিছুই বুঝতে পারছে না তমাল। দেখছে জুনি, সুজয়, দিশা আর রানী মিলে একের পর এক রক্ত খেয়ে যাচ্ছে। তারপর যেটা দেখে তমাল সবচেয়ে অবাক হলো যে তমাল ওই ঘরের আয়নাতে নিজের মুখ দেখতে পাচ্ছে, কিন্তু আর বাকি কারোর মুখ সে দেখতে পাচ্ছে না। তমাল ভাবতে লাগলো, তার মানে এরা সবাই কি মরে গিয়ে আবার ফিরে এসেছে? এই কথাটা মনে হওয়ার পরে তমাল ভয়ে কাঁপতে লাগলো, আর তাড়াতাড়ি ভাবতে লাগলো কি করে সবাইকে সমাধান করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে পালাতে হবে। তমাল যেই ওপরে উঠতে যাবে, সেই সময় দেখলো ওর সামনে সে ভয়ানক আয়নাটা দাঁড়িয়ে। তমাল ভয় পেয়ে গেল। ঠিক সেই সময় একজন বলে উঠল, কোথায় পালাবে, কোথায় পালাচ্ছ? এই বলে প্রেতাত্মা হাসতে লাগলো। তমাল ভয়ে ভয়ে পিছনের দিকে তাকাতেই দেখলো একটা ভয়ানক দেখতে মেয়ে খোলা চুলে দাঁড়িয়ে, সারা শরীরে রক্ত, আর ওর মুখের অবস্থা এত বাজে যে তাকানো যাচ্ছে না। কে তুমি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। মোহিনী কাউকে ছাড়ে না, সবাই মরবে, সবাই। আর এবার তুই মরবি, তুই। তমাল দৌড়ে পালাতেই যাবে, ঠিক সেই সময় দেখলো ওর চারিদিকে চুনি, তিশা, সুজয় আর রানী মিলে ওকে ঘিরে রেখেছে। ওদের সারা শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে। ভয়ানক চোখ নিয়ে ওরা তমালের দিকে তাকিয়ে ওদের সবার কাছে গিয়ে তমাল সাহায্য চাইতে লাগলো। সুজয়, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা তুই। তমাল সুজয়ের গায়ে হাত দিয়ে দেখলো ওর সারা শরীর বরফের মতো ঠান্ডা। কেউ তোমাকে এই মোহিনীর থেকে বাঁচাতে পারবে না, কেউ না। মোহিনী সবার রক্ত নিয়ে রক্তের খেলা খেলতে ভালোবাসে। এই বলে ওরা সবাই মিলে একে একে হাসতে লাগলো। তুমি কি ভাবলে তোমার বন্ধুরা তোমাকে বাঁচাবে? ওরা সবাই আমার মতো এখন আত্মা। আমি যা বলবো তাই শুনবে ওরা। এবার তোমার সময় এসে গিয়েছে, তোমাকে এবার মরতে হবে, সবাই মরবে। তমাল সুজয়ের কাছে গিয়ে নিজের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। সুজয় গম্ভীর কণ্ঠে বলে, তোকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যেতে এসেছি, তোকে তো আমাদের সঙ্গে যেতেই হবে।
এই বলে তমালের বুকে বড় বড় নখ বসিয়ে সে রক্ত বার করে দিল। তমাল প্রবল যন্ত্রণায় চিৎকার করে বাঁচার জন্য ছটফট করতে লাগলো। ঠিক এমন সময় তমাল দেখল রানী বড় বড় তাঁত নিয়ে ওর দিকে এগিয়ে আসছে, আর ওর কাছে আসতেই ওর ঘাড়ের কাছটায় কামড়ে ধরল। দেব, রনি, নিশা, বাঁচাও, বাঁচাও! এই বলে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো তমাল, কিন্তু ওর গলার শব্দ বুঝে কেউই শুনতে পেল না। সারা বাড়ি তখন মোহিনীর অট্টহাসিতে পড়ে উঠেছে। এরপর আস্তে আস্তে মোহিনী আয়না থেকে একটা কাঁচ নিয়ে এগিয়ে যেতে লাগলো তমালের দিকে। আর তমালের কাছে যেতেই ওই কাঁচের টুকরোটা ওর একটা চোখে ঢুকিয়ে দিল, আর বাকি শরীরটা ওই আয়নার ভাঙা কাঁচ দিয়ে ক্ষতবিক্ষত করতে থাকে। এক এক করে সবাই মরবে, ওকে এই মোহিনী ছাড়বে না, সবাই মরবে। এই বলে ওরা সবাই মিলে হাসতে লাগলো। আর ধীরে ধীরে ওরা কোথায় যেন মিলিয়ে গেল। থেকে গেল শুধু ওই ভয়ানক আয়নাটা আগের মতো। সকাল হতেই নিশা দেখল তমাল ওর পাশে নেই। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তমালকে পাওয়া যাচ্ছে না। ঠিক সেই সময় অসীম বলল, তার মানে কি তমালও? আগে দেখতে হবে ওই আয়নাটা, আমাদের ওই আয়নার কাছে যেতে হবে। এই বলে দৌড়ে নিচে চলে গেল। আর নিচে যেতেই সবাই অবাক হয়ে দেখল ওই আয়নাটা থেকে আবারও রক্ত ঝরে পড়ছে। তার মানে এই আয়না তমালকে ওদের মতো উধাও করে দিয়েছে, কিন্তু ওরা তো সবাই ফিরে এসেছে। তোরা কি জানিস সারা বাড়ি জুড়ে সুজয়, জুনি, রানী আর দিশাকে কোথাও দেখা যাচ্ছে না? ওরা কোথায় গেল আবার? কি কি হচ্ছে এসব? দেব এবার রেগে গিয়ে ওই আয়নাটাকে ফেলে দিল। আয়নাটা পড়ে গেল বটে, কিন্তু কি অবাক কাণ্ড, একটু পরেই ওরা দেখে সেই আয়নাটা ঠিক একইভাবে আগের জায়গায় দাঁড়িয়ে আছে। রিমি বলে উঠল, আমি বলেছিলাম এই আয়নাটা আমার ঠিক লাগছে না। এই আয়নাটা সবাইকে শেষ করছে একে একে। ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে আমাদের। দেব আবার রাগে চিৎকার করে ওঠে, এই কে আছো? সামনে এসো। তুমি কেন সবাইকে শেষ করছো? হ্যাঁ, সাহস থাকলে সামনে এসো। কে তুমি? আমি এই আয়নাটা আজকেই ভেঙে ফেলবো। এই বলে যেই আয়নাটাকে দেব ভাঙতে যাবে, ঠিক সেই সময় প্রবল ঝড় উঠল। আর ওই আয়নার ভেতর থেকে বেরিয়ে আসলো মোহিনীর প্রেতাত্মা। তুই মোহিনীর আয়না ভাঙবি? তুই আমার আয়না ভাঙবি? এত সাহস তোর? এবার তো তোকে মরতেই হবে। এই বলে সে দেবের কলাটা টিপে ধরল। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কে তুমি? কেন আমাদের সঙ্গে এরকম করছো? আমি কি ক্ষতি করেছি? আমি কার কি ক্ষতি করেছিলাম? তাও ওরা সবাই মিলে আমি সুন্দর না দেখতে বলে আমাকে মেরে ফেললো। আমি কি ক্ষতি করেছিলাম? তাও আমার শ্বশুর বাড়ির লোক আমাকে মেরে ফেললো। আমি শুধু আমার বাবার দেওয়া ওই আয়নাটায় একা একা নিজের মুখ দেখতাম। আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ আমার মুখ দেখতো না। আমার কি দোষ ছিল বলতে পারো? তাও আমাকে মরতে হয়েছে। আর এবার তোমাদেরও মরতে হবে। আমার আয়না যারা নেবে আমি তাদের সবাইকে শেষ করে দেব। এই বলে হাসতে হাসতে দেবের গলাটা সে টিপে ধরে রিমির চোখের সামনে দেবের প্রাণহীন দেহটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। ওকে কেন মারলে? তোমার এই আয়না আমি শেষ করে দেব। এই বলে ওর হাতের কাছা কেরোসিন তেল রিমি ঢালতে লাগলো আয়নার ওপরে।
আমার আয়নার কাছে যাবে না বলছি, যাবে না। এই বলে ঝড়ের বেগে রিমির সামনে গিয়ে ওরও গলাটা টিপে ধরে রাখলো মোহিনী আর বলতে থাকে, আমার আয়না জ্বালাবি তুই, এবার তোকেও মরতে হবে। রিমিরও একই পরিণতি হলো। এরপর মোহিনী হাসতে হাসতে বলে উঠল, এবার তোরা সবাই মরবি। এইবার মোহিনী রনির গলাটা টিপে ধরল। রনির গলা থেকে এতটুকু শব্দ বের হচ্ছে না, তার সারাটা দেহ ওই প্রেতাত্মার মুঠোয় পড়ে কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। এভাবেই কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই রনিকে ছেড়ে দিয়ে মোহিনী চিৎকার করে বলতে থাকলো, জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। ঠিক সেই সময় রনি তাকিয়ে দেখে ওই অভিশপ্ত আয়নাটা দাউ দাউ করে চলছে। ঈশা সেই আয়নাটায় আগুন লাগিয়ে দিয়েছে। মোহিনী চিৎকার করে বলে উঠল, না, আমার আয়না জ্বালিও না, ছেড়ে দাও। চিৎকার করতে করতে মোহিনীর আত্মাটা এক সময় হাওয়ায় মিলিয়ে গেল। ঝড়টাও থেমে গেল আর ওই অভিশপ্ত আয়না ছাই হয়ে মাটিতে মিশে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তিশা বলল, এই ভয়ানক রক্তের খেলা আয়না আর কারোর জীবন নিতে পারবে না। আজ থেকে এই আয়নার থেকে সবার মুক্তি, মোহিনীর থেকে সবার মুক্তি। তারপর ওরা দুটিতে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল যে যার বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই ওই ভয়ানক ভূত আর অভিশপ্ত আয়নার মৃত্যুর খেলা শেষ হলো আর ওই আয়নার কবল থেকে মুক্তি ঘটল সবার। এইভাবেই মোহিনীর আত্মাও চিরশান্তি পেল। শুনছিলেন অভিশপ্ত আয়না, রচনা রিয়া ঘোষ, গল্প পাঠে অতনু, অন্যান্য চরিত্রে সুমন্ত, পার্থ, তনুশ্রী, পম্পা, রিনি, প্রিয়াংশু, ইন্দ্রিতা, শুভদীপ, সহেলি এবং সংকলন। গল্পের নাট্যরূপ পম্পা দেবনাথ এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড এডিটিং সাসপেন্স স্টুডিও। সমগ্র পরিকল্পনা টিম ক্যাম্পাস আড্ডা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব শীঘ্রই আরও একটি রহস্য গল্প নিয়ে ফিরছি। ততক্ষণ গল্পে থাকুন, ভয়ে থাকুন।